একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এসো একটু জেনে নিই। আজকে আলোচনা করব গ্রুপ ডি। এই গ্রুপ ডি ভারতে শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, বলেওছিলাম যে আমাদের এই অধ্যায়ে মোট 4 জন সমাজ সংস্কারক এবং বিশেষত যারা শিক্ষা সম্বন্ধে বিভিন্ন সংস্কার নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে। আমরা এর আগের ক্লাসে সাবিত্রীবাই ফুলে সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছি, জেনেছো তোমরা। আজকে যাকে জানবো তিনি হলেন বেগম রোকেয়া। শোনো, বিষয়টা হচ্ছে কি যে এই 4টা থেকে তোমাদের যে প্রশ্ন হবে, মনে রাখতে হবে যে সমাজ সংস্কারকের ক্ষেত্রে তারা যেসব অবদানগুলো রেখেছেন, বিশেষত যেহেতু আমরা শিক্ষা বিজ্ঞান বিষয়টা পড়ছি, অর্থাৎ শিক্ষার সঙ্গে যুক্ত বা শিক্ষার সঙ্গে তারা যেসব সংস্কারগুলোকে করেছেন, মোটামুটি ভাবে এই টপিকটা কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে এবং এটা লিখতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে সমাজ সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো সংস্কার আমাদের হয়েছে। বিভিন্ন মনীষীরা বা যারা আমাদের এই পাঠ্যাংশে যাদের নিয়ে আমরা পড়ছি, তারাও অনেক সংস্কার করেছেন, সমাজ সংস্কার করছেন। অনেক সময় শিক্ষা তো আছেই, এটাই মূল লিখতে হবে। তাহলে আমাদের আলোচনা করা যাক যে বেগম রোকেয়া সম্পর্কে। বেশি কথা নয়, খুব অল্প কথাতে, এবং একটা মাইন্ড সেট আপ করে নাও যে আমাকে এই নোটটা যখন লিখতে হবে, হাতে অত্যন্ত সময় কম, তাহলে এটা যখন লিখতে হবে কিভাবে আমি লিখব। আমি আগের ক্লাসে বলেছি যে একটা ভূমিকা তোমাকে লিখতে হবে, তার পাশাপাশি যে ধরনের প্রশ্নটা দেওয়া থাকবে সেই ধরনের প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু দিতে হবে। তো যেহেতু আমরা শিক্ষা বিজ্ঞান পড়ছি, তাতে করে আমাদের শিক্ষা বিষয়ক যে সংস্কারগুলো তারা এনেছিলেন সেটাকে কিন্তু আমরা বিশেষ করে কিন্তু প্রাধান্য দেব। তাহলে এই ভূমিকাটা লিখতে গিয়ে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তার জন্ম, পিতার নাম, মাতার নাম, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, পড়াশোনা কতদূর বা প্রথাগত শিক্ষা কতটা গ্রহণ করেছিলেন, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু সেখানে থাকবে। তার সাথে সাথে কিছু কিছু তাদের যে কৃতি, সেই কৃতিগুলোও কিন্তু আমরা একটু একটু করে সেখানে দেবো ভূমিকাতে। তারপরের পর্যায়টা হচ্ছে কি যে শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে বা শিক্ষার সংস্কারমূলক সংস্কার করার জন্য যেসব প্রয়াসী গ্রহণ করেছিলেন, যেসব উদ্যোগ নিয়েছিলেন, সেগুলো আমরা তার পর পয়েন্টে নিয়ে যাব। আমি মোটামুটি ভাবে বেগম রোকেয়ার ক্ষেত্রেও কিন্তু 3টা মূল পয়েন্ট আমি করেছি। আমি বলবো এটা আমি আলোচনা করব। 3টা পয়েন্ট হচ্ছে কি যে নারী শিক্ষা উন্নয়নে বেগম রোকেয়ার অবদান, সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান এবং সাহিত্য সৃষ্টিতে রোকেয়ার অবদান। এই 3টি বিষয় নিয়েই কিন্তু আমরা, বা 3টা যে সংস্কার করেছিলেন, এই সংস্কারগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই ওই ভূমিকাটা লিখতে গিয়ে কি কি বিষয়গুলোকে আমাদের লিখতে হবে সেই সম্বন্ধে একটু আগে আলোচনা করি। মন দিয়ে শুনবে এবং এইগুলোই লিখলে হবে, একদম গল্পের মতো করে, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে কথাগুলো বলবো ঠিক যেন গল্পের মতো করে তোমরা শুনছো এবং সেগুলোকেই তুমি নামিয়ে দেবে ওখানে, বাস হয়ে গেল। 5 নাম্বার তো থাকবে, তা বিশাল কিছু ভাবনা চিন্তার করার কিছু নাই, অনেক বেশি লিখতে হবে এ ধরনের কিছু না। তাহলে প্রথমে আসি যে বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। দেখো, আরেকটা তথ্য তোমাদের দিই, যেটা আমি কিছুটা বোর্ড ওয়ার্ক করেছি, এটা তোমরা কিন্তু লিখে নেবে। তাহলে কি হবে, এখান থেকে পয়েন্টস গুলো তোমার মনে থাকলে সেখানে তুমি কিন্তু আস্তে 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 করে সেই সম্বন্ধে লিখতে পারবে। ভাষার দখল তোমাদেরকে একটু নিয়ে আসতেই হবে, কারণ ক্লাস 11 হয়ে গেল, এরপরে 12, আর তো সেই ছোট্টটা নাও যে সমস্তটা মুখস্থ করে লিখতে হবে। তোমাকে মোটামুটি ভাবে একটা মনে রাখতে হবে এবং সমস্ত মুখস্থ করা সম্ভব হবে না, যার জন্য গল্পের মতো করে মনে রাখলে পয়েন্টস গুলোকে মনে রাখতে হবে এবং পয়েন্টস গুলো একটা 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 করে দিয়ে সেখানে তুমি নিজের ভাষাতে কিন্তু লেখো, দেখবে হয়ে যাবে। তাহলে আমি যে তথ্যগুলো এখানে আপাতত দিয়েছি তোমরা কিন্তু খাতাতে এটা নোট করে নেবে।
তাহলে প্রথমে আলোচনা করি যে বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন। 1880 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর, বর্তমানে যেটা বাংলাদেশ, তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ এবং অবিভক্ত বাংলা, এই বাংলাদেশের রংপুর জেলাতে মিঠাপুকুর উপজেলা তখন ছিল, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে, পায়রাবন্দ নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন জমিদার পরিবারে। তার প্রকৃত নামটা একটু বলে দিই। তার প্রকৃত নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং তার পিতা ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব এবং মাতা ছিলেন রাহাতুন্নিসা চৌধুরানী। সেই সময় বিশেষত মুসলিম সমাজ ব্যবস্থাতে নারীদের শিক্ষার প্রতি সেই রকম কোনো আগ্রহ ছিল না এবং শুধু তাই নয়, তখন পুরুষ শাসিত সমাজে নারীদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু তারা বিরোধিতা করত। এখানেও আমাদের বেগম রোকেয়ার বাবা, তিনি জমিদার হলেও, সম্ভ্রান্ত জমিদার হলেও, তিনিও কিন্তু নারীদের শিক্ষার প্রতি কিন্তু বিরোধিতা করেছেন এবং তিনি ভালো চোখে কিন্তু নারীদের শিক্ষাকে দেখতেন না। তাই জমিদার বাড়ির মেয়ে হয়েও বেগম রোকেয়া তার যে প্রথাগত শিক্ষা, এই প্রথাগত শিক্ষা কিন্তু তিনি বাড়িতে গ্রহণ করতে পারেননি। তার 3 ভাই ছিল এবং 3 বোন। যখন বেগম রোকেয়ার 5 বছর বয়স, তখন তার মার সঙ্গে তার যে বড়দি ছিল, এই বড়দির তখন কলকাতাতে বিবাহ হয়েছিল এবং সেই কলকাতাতে সে যখন তার দিদির বাড়িতে গিয়েছিল, তার দিদির নাম ছিল করিমুন্নেসা এবং এই করিমুন্নেসার বাড়িতে যখন তার মা এবং তার বোন যখন এসে তার বাড়িতে ছিল কিছুদিন, তখন ওখানের এক মেম শিক্ষয়িত্রীর হাত ধরেই সে কিন্তু পড়াশোনা করতে শেখে। গভীর ইচ্ছাও হয়, কিন্তু কিছুদিন পরে আবার তাকে নিজের বাড়িতে ফিরে আসতে হয়। এই সময় বাড়িতে তো এই প্রতিবন্ধকতা, সেখানে তো শিক্ষা গ্রহণ করা যাবে না। তাহলে কি করলো না, তখন তার যে বড় ভাই ছিল ইব্রাহিম, এই বড় ভাই চুপি চুপি তাকে কিন্তু পড়ার যে সামগ্রী অর্থাৎ বই খাতা, এগুলো কিন্তু তাকে গোপন ভাবে যোগান দিয়েছিল এবং সে কিন্তু আস্তে 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 করে শিক্ষা গ্রহণ করতে পেরেছিল। তাহলে তার জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে না 1880 খ্রিস্টাব্দে। এরপরে 1896 খ্রিস্টাব্দে 16 বছর যখন তার বয়স, 1896 খ্রিস্টাব্দে বিহারের যে ভাগলপুর আছে, সে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সৈয়দ সাখাওয়াত হোসেন সাহেব। এই সৈয়দ সাখাওয়াত হোসেন সাহেবের সাথে তার বিবাহ হয়ে যায় এবং তার স্বামী অত্যন্ত শিক্ষানুরাগী ছিলেন। এমনিতেই তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তখন ভেতরের যে সুপ্ত ইচ্ছাগুলো বেগম রোকেয়ার ছিল, তিনি কিন্তু তার সহযোগিতাতে আস্তে 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 করে তিনি আরো শিক্ষাকে ত্বরান্বিত করলেন। শুধু তাই নয়, সেখানে তিনি ইংরেজি শিক্ষাটা গ্রহণ করলেন এবং ইংরেজিকে ভালোভাবে রপ্ত করলেন এবং স্বামীর চেষ্টাতেই ওই সময় যেসব সামরিক পত্রপত্রিকাগুলো বেরোতো, বিশেষত নবনূর, মহিলা, এই ধরনের যে পত্রপত্রিকাগুলো বেরোতো, তাতে তিনি কবিতা, প্রবন্ধ এগুলো লিখতে শুরু করলেন। শুরু হয়ে গেল তার সেখান থেকে সাহিত্য জীবন, কার? বেগম রোকেয়ার। এরপরেই ঘটনাটা ঘটল প্যাথেটিক, অর্থাৎ তার স্বামী আস্তে আস্তে রোগক্রান্ত হলেন, বেশ কিছুদিন ধরে রোগে ভুগলেন। তাহলে বিবাহ হলো 1896 খ্রিস্টাব্দে এবং তার স্বামী 1909 খ্রিস্টাব্দে 13 মে রোগে ভুগতে ভুগতে তিনি মারা গেলেন। এরপর
তার স্বামী সেই সময় প্রায় 10,000 টাকা নারীদের শিক্ষার জন্যই কিন্তু রেখে গিয়েছিলেন এবং বেগম রোকেয়া সেই বছরই অর্থাৎ 1909 খ্রিস্টাব্দে 3রা মে তিনি মারা গেলেন। 1909 খ্রিস্টাব্দের 1 অক্টোবর তিনি প্রথম একটা ভাগলপুরে স্কুল তৈরি করলেন, নারীদের জন্য একটা স্কুল বিদ্যালয়, এবং তার নাম দিলেন তার স্বামীর নামানুযায়ী সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। মাত্র কয়েকজন মেয়েদেরকে নিয়ে তিনি সেখানে স্কুল চালাতে শুরু করলেন। এরপর বিভিন্ন অসুবিধার কারণে তাকে আবার চলে আসতে হয়েছিল কিন্তু কলকাতাতে। কলকাতাতে এসেও কিন্তু তিনি বসে থাকেননি, সেখানেও শুরু করলেন 1911 খ্রিস্টাব্দের 16ই মার্চ আরেকটি বালিকা বিদ্যালয়, এবং সেখানে 8 জন শিক্ষার্থীকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে তিনি সে স্কুল চালাতে লাগলেন। পরবর্তী পর্যায়ে এই স্কুল একটা মহিরু স্কুলে কিন্তু পরিণত হয়েছে। তাহলে আস্তে 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 তার যে পূর্ণ কর্মজীবন, পুরো জীবনটা তিনি এই কর্মের মধ্য দিয়ে নিজেকে নিমজ্জিত করে দিয়েছিলেন। শুধু তাই না, সামাজিক মুসলিম সমাজের যেসব অন্ধত্ব, গোঁড়ামি, বিভিন্ন ধরনের কুসংস্কারচ্ছন্নতার মধ্যে নিমজ্জিত ছিল, সেই জায়গাগুলোকে তিনি আস্তে আস্তে তুলে ধরলেন। নারীদের শিক্ষা যেমন তুললেন, বিভিন্ন ধরনের কুসংস্কার মুক্ত করার জন্য তিনি কিন্তু উদ্যোগ গ্রহণ করলেন। তাহলে সমাজ সংস্কারের ক্ষেত্রেও তিনি কিন্তু বিশেষ ভূমিকা রেখেছিলেন। এই জন্য আমরা 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে তার এই 3টা যে সংস্কারমূলক কর্ম তিনি কিভাবে সেগুলোকে করে গিয়েছিলেন। এই পর্যন্তই আমরা মোটামুটি তার জীবনী নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, আরেকটা কথা, যেটা 1932 খ্রিস্টাব্দে 9ই ডিসেম্বর এই মহিয়সীর জীবনাবসান ঘটে, ইনি কিন্তু মারা যান। এইটা তুমি লিখবে ভূমিকাতে। এরপর যেভাবে প্রশ্ন দেবে বললাম, সেভাবে কিন্তু আমরা একটু একটু করে এগোবো। তাহলে এসো বাকি এই পয়েন্টস গুলোকে নিয়ে আমরা আলোচনা করি। যেমন ধরো, নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার অবদান। এখানে প্রথম যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে নারী শিক্ষা আন্দোলনের পথিকৃত। হ্যাঁ, নারী শিক্ষা আন্দোলনের প্রতীক্ষিত এটা বলা হচ্ছে কেন না, তিনি তো 1911 খ্রিস্টাব্দে যখন 16ই মার্চ কলকাতায় এসে ওই তার স্বামীর নামে সাখাওয়াত হোসেন যে বিদ্যালয়, সেই বিদ্যালয় যখন তিনি খুললেন, তখন তাকে অত্যন্ত বেগ পেতে হয়েছিল। কেন? সমাজের বিপরীত মুখে তাকে কিন্তু হাঁটতে হয়েছে। এই সময় বিভিন্ন বাধা অতিক্রম করে তিনি চ্যালেঞ্জ তুলে নিয়েছিলেন যে আমি এই মুসলিম নারীদের শিক্ষার একটা স্তরে বা একটা জায়গাতে নিয়ে গিয়ে আমি পৌঁছাবো। এবং আগেই বললাম যে এই শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী পর্যায়ে সুনাম এবং খ্যাতি অর্জন করেছিল। তাহলে আমরা বলতেই পারি যে ওনার নারী শিক্ষা আন্দোলনের যে তিনি একজন প্রতীক্ষিত ছিলেন। অকল্পনীয়, ভাবা যায় না সেই সময় মুসলিম নারীরা শিক্ষায় শিক্ষিত হবে, তারা তাদের অধিকার পাবে, তারা সমানাধিকার এটা লাভ করবে, এই ধরনের ধারণাই করা যায় না। তিনি যথেষ্ট সংগ্রাম করে, যথেষ্ট কষ্ট করে সেই জায়গাটা কিন্তু তিনি দখল করতে পেরেছিলেন। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক বাধা অতিক্রম। এই বললাম, ওই পয়েন্টেই আলোচনা করলাম যে সামাজিকভাবে সমাজের বিপরীতে যখন যাওয়া হচ্ছে, যখন পুরুষতান্ত্রিক সেই মুসলমান সমাজের তারা নারীদের শিক্ষার বিরোধিতা করছে, তখন তাকে এই প্রয়াস তুলতে গিয়ে কতখানি কষ্ট সহ্য করতে হয়েছিল, কত বাধা বিপত্তি এবং বিভিন্ন কুসংস্কার
এই কুসংস্কারের মুখে তাকে পড়তে হয়েছিল। সেই সব বাধা বিপত্তিকে অতিক্রম করে তিনি কিন্তু নারী শিক্ষাতে যথেষ্টই সফলতা কিন্তু তখন পেয়েছিলেন। তৃতীয়ত হচ্ছে মুসলিম নারীদের মধ্যে শিক্ষার প্রসার। প্রথম অবস্থাতে তিনি কিন্তু ভাবতে পারেননি যে নারীরা আসবে, কারণ ওই ৮ জনকে নিয়ে প্রথম সেই স্কুল খোলা। তারপর আস্তে 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 তার যে হাতিয়ার ছিল, কিটা বলতো, কি বলছিলাম, হাতিয়ার। সে হাতিয়ারটা হচ্ছে তার লেখনী শক্তি। তিনি যখন লেখালেখি করছেন, বিভিন্ন ধরনের তিনি কিন্তু তখন বই লিখছেন, এবং তার মধ্যে অবরোধবাসিনী, এই অবরোধবাসিনীর মধ্যে তিনি তখন নারীদের সংগ্রাম সম্বন্ধে লিখতে শুরু করেছেন। এছাড়াও আরো অনেকগুলো তিনি বই লিখেছিলেন। ওই মতিচুর প্রথম খণ্ড, মতিচুর দ্বিতীয় খণ্ড, পদ্মরাগ, এই ধরনের অনেক লেখালেখি কিন্তু তখন তিনি শুরু করেছেন, এবং কলম হয়েছে অস্ত্রের থেকেও আরো বেশি ক্ষুরধার। একে সম্বল করে তিনি কিন্তু এগিয়ে গিয়েছিলেন। তাহলে আমাদের যদি প্রশ্ন দেওয়া হয় যে ভারতের শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার নারী শিক্ষা বিষয়ক সংস্কার সম্বন্ধে আলোচনা করো, তাহলে আমরা নারী শিক্ষা বিষয়ে 3টা পয়েন্ট দেবো, ভূমিকাটা দেবো, 5-এর একটা নোট আমার রেডি। এছাড়াও যদি কখনো দেয় যে সমাজ সংস্কার হিসেবে বেগম রোকেয়ার অবদান, এখানেও 3টি পয়েন্ট আমি দিয়েছি। এই 3টি পয়েন্ট তোমরা লিখতে পারবে। যেমন ধরো নারীর অধিকার আন্দোলন। নারীরা সব সময় কিন্তু বঞ্চিতা ছিল, সব সময়। এরা একটা কালো পর্দার আড়ালে এদেরকে থাকতে হতো। এরা কখনো পুরুষতান্ত্রিক সমাজে কখনো ভাবতেই পারেনি যে তাদের সমান অধিকার থাকবে, এবং পুরুষের প্রায় ভোগ্য পণ্য হিসেবে এরা কিন্তু ব্যবহৃত হতো। এই সময় তিনি নারীদের অধিকার সম্বন্ধে নারীদেরকে সচেতন করে তুলেছিলেন, এবং নারীদেরকে বুঝিয়েছিলেন তোমরা কোনো অংশে কম নও, এবং তোমাদেরকে সমাজে এগিয়ে আসতে হলে শিক্ষা তোমাদেরকে গ্রহণ করতেই হবে। এ যেন এক মৌলিক অধিকারের কথা তিনি বলেছিলেন। দ্বিতীয়ত হচ্ছে নারীর স্বাধীনতার সংগ্রাম। প্রত্যেকটা পয়েন্ট প্রায় একই রকমই আলোচনা আছে। দেখো, নারী তো স্বাধীনতা ছিলই না, তারা যে স্বাধীনতা পাবে এটা একমাত্র জ্ঞানচক্ষু খুলে দিয়েছিলেন বেগম রোকেয়া। মেয়েরা বাড়ি থেকে বাইরে আসতে শিখলো, পড়াশোনা করতে শিখলো, তাদের সমান অধিকার আছে, পুরুষদের মতো তাদেরও কাজকর্ম থেকে আরম্ভ করে সমস্ত অধিকার আছে। এই স্বাধীনতাটা তারা কিন্তু পেয়েছিল একমাত্র বেগম রোকেয়ার জন্য। এর জন্য তাকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছিল। এরপরে মুসলিম সমাজের সংস্কার। তাহলে মুসলিম সমাজের সংস্কার বলতে ওই বলছিলাম যে একটা গোঁড়ামি, অন্ধত্ব এবং বিভিন্নভাবে কুসংস্কারাচ্ছন্ন ছিল। সেই জায়গা থেকে বিশেষত নারীদের শিক্ষা বিষয়ক এই গোঁড়ামিকে দূর করার জন্য বেগম রোকেয়া যথেষ্ট কিন্তু পরিশ্রম করেছিলেন। শুধু পরিশ্রম বললে ভুল হবে, তার নিজের জীবনকেই বিপন্ন করেছিলেন সেখানে। এই তো গেল মোটামুটি মুসলিম সমাজের সংস্কার অর্থাৎ সমাজ সংস্কারে বেগম রোকেয়ার ভূমিকা। এরপরে আমরা আসছি সাহিত্য সৃষ্টিতে রোকেয়ার অবদান। সাহিত্যের কথা আমরা বলতে গিয়ে বললাম যে ভাগলপুরে থাকাকালীন তিনি তার যে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামী ছিলেন, হ্যাঁ, সাখাওয়াত হোসেন, তার সহযোগিতাতে তিনি কিন্তু তখন লেখালেখি ওখানে শুরু করেছিলেন প্রথম। তারপরে স্বামী মারা যাওয়ার পরেও তিনি লিখতে শুরু করেছেন। নারী আন্দোলনে নিয়ে অবরোধবাসিনীতে তিনি লিখলেন। শুধু তাই না, এই সমাজের সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বিভিন্নভাবে তিনি কিন্তু পদক্ষেপ নিয়েছিলেন। যেমন অনেক জায়গাতে তিনি ভাষণ দিয়েছিলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন,
তার লেখনীর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। অর্থাৎ সামাজিক যে কুসংস্কার গুলো ছিল, এই কুসংস্কারের বিরুদ্ধে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং সফলতা কিন্তু তিনি পেয়েছিলেন। নারী শিক্ষার প্রয়োজনীয়তার গুরুত্ব আরো, দেখো ওই প্রত্যেকটা জায়গাতেই পয়েন্টস গুলো প্রায় প্রায় একই। তাহলে নারী শিক্ষার প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ বলতে কি বোঝাচ্ছে, না নারীরা তখন নিজেদেরকে ভাবতেই শেখেনি যে তারাও এই সমাজের একজন গুরুত্বপূর্ণ, তাদের মধ্যেও কিছু ভূমিকা আছে। এই জায়গাটা নারী শিক্ষার প্রয়োজন আছে, এই জিনিসটাকে বোঝানোর জন্যই তিনি কিন্তু নারীদের শিক্ষার জন্য বিভিন্নভাবে সংগ্রাম করেছেন এবং তাদের গুরুত্ব সম্পর্কে তিনি বুঝেছিলেন। এবারে হচ্ছে সাহিত্যিক প্রভাব ও প্রেরণা। আমি বললাম এটাই ছিল তার মূল হাতিয়ার। লেখালেখির মধ্য দিয়ে কখনো তিনি কবিতা লিখেছেন, কখনো প্রবন্ধ লিখেছেন, এর মধ্য দিয়ে মানুষকে সচেতন করেছেন। মানুষের মধ্যে অন্ধত্বতা যেটা ছিল, কুসংস্কার যে ছিল, সেই কুসংস্কারগুলোকে দূরে ঠেলতে পেরেছিলেন। শুধু তাই নয়, মুসলিম নারীদের ক্ষেত্রে তুমি বলতেই পারো ইনি একজন পথিকৃত। তাহলে এই পর্যন্ত তোমরা যেটুকু তথ্য জানলে, এই তথ্যের ওপরেই তুমি কিন্তু 5 নাম্বারের একটা প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে লিখতে পারবে। আরেকটা কথা বলি, আমার ভিডিওটা যারা আজকে নতুন দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং কমেন্টস করে জানাও ভিডিও কেমন লাগছে, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, তাহলে আমিও অবগত হব, পরের ভিডিওগুলো আমি সেইভাবে বানাতে সক্ষম হব। এবং যদি ভালো লেগে থাকে সত্যি সত্যি, তাহলে একটা লাইক করবে।